জঙ্গলের গহীনে দাঁড়িয়ে থাকা এক পুরনো বাড়ি, কঠোর নিয়মের ছায়ায় বাস করা এক পরিবারের অন্দরমহল, যেখানে স্মৃতিভংশের কালো মেঘ আর অতীতের রহস্য জাল বিছিয়েছে গভীরভাবে। বন কর্মকর্তার জীবন আর বন্য প্রকৃতির ভয়াল উপস্থিতি, এর মাঝেই এক হৃদয় বিতারক গল্পের সূত্রপাত। অজয়, তার নতুন স্ত্রী অপর্ণা এবং তার কড়া শ্বশুর আপ্পু পিল্লার জীবনযাপনের আবরণে লুকিয়ে আছে গোপন কিছু সত্য। 2 বছর আগে হারানো একটি পিস্তল, জঙ্গলের একটি বানরের হাতে ধরা পড়া সেই অস্ত্রের ছবি এবং এক রহস্যময় কঙ্কাল আবিষ্কার, সব মিলিয়ে গল্পটি এগিয়ে যায় ভয়ঙ্কর এক মোড়ের দিকে। এক অন্ধকারময় অতীত এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝে বন্দী একটি পরিবারের হৃদয় বিদারক ও উত্তেজনায় পূর্ণ একটি গল্প। এই ছবিটি আপনাকে টান টান উত্তেজনায় ভাসিয়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাই এবছরের সেরা মুভি কিষ্কিন্ধা কান্ডাম এর মুভি এক্সপ্লেনেশনে। মুভিটি শুরু হয় নিবেদিত প্রাণ বন কর্মকর্তা অজয়ের সাথে অপর্ণার বিয়ের মধ্য দিয়ে। বিয়ের সময়ই অজয়ের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। পুলিশ কর্মকর্তা তাকে জানান, অজয়ের বাবা সাবেক সেনা কর্মকর্তা আপ্পু পিল্লাকে বন্দুক জমা দেওয়ার বিষয়ে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। নির্বাচন উপলক্ষে সবাই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক জমা দিলেও আপ্পু পিল্লা এখনও তার বন্দুকটি জমা দেননি। তাই পুলিশ কর্মকর্তা অজয়কে অনুরোধ করেন দুপুরের মধ্যে বন্দুকটি জমা দিতে। অজয় বাড়ি থেকে অনেক দূরে থাকায় সময় মতো পৌঁছতে পারবে না জানালে পুলিশ কর্মকর্তা তাদের বাড়ির ঠিকানা নিয়ে নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর অজয় তার বাবাকে ফোন করে বন্দুকের বিষয়ে জানতে চান, কিন্তু আপ্পু পিল্লা রাগান্বিত স্বরে জানান তিনি সকাল থেকে খুঁজেও বন্দুকটি পাননি। একটি ছোট্ট পিস্তল নিয়ে পুলিশের এমন ঝামেলায় তিনি বিরক্ত। এখানে উল্লেখ্য যে আপ্পু পিল্লা ছিলেন শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের অভ্যস্ত একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি কঠোর, স্বল্পভাষী এবং তার কাজে অন্য কারো হস্তক্ষেপ তিনি একদম পছন্দ করতেন না। অন্যদিকে শিবদাস একজন পুলিশ কর্মকর্তা এবং অজয়ের আত্মীয়। আগে নিখোঁজ হওয়া বন্দুকটির বিষয়ে পিটিশন দায়ের করার পরামর্শ দিয়েছিলেন, তবে অজয় জানান তার বাবা পিটিশন দায়ের করতে রাজি নন। অজয় ও অপর্ণা বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এটি অজয়ের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী প্রবীণা 2 বছর আগে ক্যান্সারে মারা যান। প্রবীণা ও অজয়ের একটি 7 বছরের ছেলে ছিল, যার নাম চিন্ময়। সবাই তাকে চাচ্চু বলে ডাকত। তবে 3 বছর আগে চাচ্চু হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং এতদিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিয়ের রেজিস্ট্রি অফিস থেকে বাড়িতে পৌঁছে অজয় ও অপর্ণা দেখতে পায় পুলিশ তাদের বাড়িতে এসে বন্দুকের জন্য তদন্ত চালাচ্ছে। এক পর্যায়ে আপ্পু পিল্লা রাগ করে ঘরে চলে যান। পুলিশ অফিসার অজয়কে একটি রিটার্ন কমপ্লেন দিতে এবং ভালোভাবে পিস্তলটি খুঁজতে বলেন। এরপর তারা চলে যায়। রাতে অজয় তার দাদা প্রসবের সঙ্গে ভিডিও কলে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। প্রসব বিদেশে থাকেন এবং আপ্পু পিল্লার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। আলোচনা শেষে অজয় অপর্ণাকে বলেন, আজকের দিনটা খুব অদ্ভুত ছিল, তাই না? এরপর আপ্পু পিল্লা কড়াভাবে অজয়কে বলেন মনিয়নকে আরও 2 জন সহ পরদিন সকালে নিয়ে আসতে। তিনি বিরক্ত হয়ে জানান 70 বছর বয়সে সে গাছে উঠতে পারবে না। পরদিন সকালে অপর্ণা বাড়ির আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে বের হন এবং ছবি তুলতে থাকেন। একসময় তার চোখ আটকে যায় গাছ ঝুলে থাকা একটি রেডিওতে। অজয় তাকে জানান এখানে হনুমান আর সুগ্রীব বাদে বাকি সব বানর থাকে। একদিন তাদের রেডিও হারিয়ে যায়। পরে দেখে কোনো বানর এটাকে এনে গাছের উপর ঝুলিয়ে রেখেছে। অজয় আরও বলেন বানর ছিল চাচ্চুর 1 নম্বর শত্রু। ওর খেলনা বানররা নিয়ে গিয়ে গাছের উপর রেখে দিত। এরপর মনিয়নরা আসে এবং গাছের ওপর বন্দুক খুঁজতে শুরু করে। গাছে থাকা অনেক জিনিস নেমে আসে। সেগুলোর মধ্যে একটি খেলনা অপর্ণা নিজের কাছে রেখে দেন। তবে বন্দুক খুঁজে না পেয়ে মনিয়নরা চলে যায়। তারপর আপ্পু পিল্লা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু দরজা লাগাতে গিয়ে তিনি দেখেন যে দরজার লক নষ্ট হয়ে গেছে। দরজা সেভাবেই রেখে তিনি তার বন্ধু সমুদত্তানের কাছে যান। এদিকে অজয়ের অফিসে খবর আসে যে জঙ্গলে গুলির শব্দ শোনা গেছে। অজয় তার এক সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান।
অন্যদিকে আপ্পু-পিল্লা ভিএমসি হসপিটালে পুরনো একটি রেকর্ড সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে তিনি টিভিতে জঙ্গলে গুলি চলার খবরটি দেখেন। জঙ্গলে গিয়ে অজয় দেখতে পান একটি হাতির সাইনবোর্ডে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলে সমুদত্তন ও প্রকাশের মধ্যে ঝগড়া শুরু হয়। সমুদত্তনের 40 বছর আগের নকশালবাদী অতীতের কথা প্রকাশের মুখে উঠে আসে। তখন জানা যায় একবার বোম বানানোর সময় দুর্ঘটনায় তার হাত ক্ষতিগ্রস্ত হয় এবং সবাই তার কাজকর্ম সম্পর্কে জানতে পারে। তবে সমুদত্তন এখন এসব ছেড়ে দিয়ে একটি মদের দোকান চালায়। একটু পর ফরেনসিক টিম পরীক্ষা করে জানায় যে গুলিগুলো পিস্তল বা রিভলভার থেকে চালানো হয়েছে। এদিকে অনেক রাত হলেও আপ্পু-পিল্লা এখনো বাড়ি ফেরেননি। অপর্ণা অজয়কে ফোন করতে বলেন। ঠিক তখনই অজয়ের বাবা ফোন করে জানান যে তার গাড়ি খারাপ হয়ে গেছে। অজয় ও অপর্ণা সেখানে গেলে দেখা যায় গাড়িতে আসলে কোনো সমস্যা নেই। অজয় বলেন ঠান্ডার কারণে হয়তো ব্যাটারি জমে গিয়েছিল। এতে আপ্পু-পিল্লা রেগে গিয়ে বলেন অজয় কেন ব্যাটারি বদলায়নি। রাতে বাড়ি ফেরার পর দেখা যায় জঙ্গলের মাঝখানে আপ্পু-পিল্লা কিছু পোড়াচ্ছেন। দূর থেকে জঙ্গলে আগুন দেখে অপর্ণা অবাক হয়ে যান। অজয়ের সঙ্গে সেখানে যাওয়ার প্রস্তুতি নিতেই বৃষ্টি শুরু হয়। তাই তারা পরদিন শিবদাসকে সঙ্গে নিয়ে সেখানে যান। শিবদাস ঘটনাস্থল পরীক্ষা করে জানান এর আগেও সেখানে কিছু পোড়ানো হয়েছিল। যেহেতু এটি তাদের নিজেদের জমি, তাই এ নিয়ে তদন্তের প্রয়োজন নেই। এরপর শিবদাস সমুদত্তনের কাছ থেকে তাদের বাবাকে দূরে রাখার পরামর্শ দিয়ে চলে যান। শিবদাস স্টেশনে গিয়ে কর্ণাটক থেকে আসা চাচ্চু সম্পর্কে একটি মেইলের খবর পান। এরপর অজয়, অপর্ণা, শিবদাস এবং প্রবীণার ভাই কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দেন। কর্ণাটকে পৌঁছানোর পর তাদের একটি মর্গে নেওয়া হয়। সেখানে লাশ শনাক্ত করতে গিয়ে অজয় দেখেন সেটি চাচ্চুর নয়। অন্যদিকে আপ্পু-পিল্লা তার ঘরে বসে চাচ্চুর নিখোঁজ হওয়া সম্পর্কিত খবরের কাগজগুলো নিয়ে অনুসন্ধান করতে থাকেন। এরপর তিনি আবারও সমুদত্তনের কাছে যান। কয়েকদিন পর এক মহিলা তাদের বাড়িতে একটি সার্ভে করতে আসেন। মহিলা আপ্পু-পিল্লার নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি রেগে যান এবং কাগজের মধ্যেই সব আছে বলে বারবার বলতে থাকেন। তিনি তার ফোন দেখেও কিছু নাম বলেন। এই ঘটনাগুলো অপর্ণা অজয়কে জানান। অপর্ণা আরও বলেন যে তার শ্বশুর আপ্পু-পিল্লা ইনসুলিনের কথা বলে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খান, যা সাধারণত মানসিক সমস্যার জন্য দেওয়া হয়। তিনি সন্দেহ প্রকাশ করেন কারণ আপ্পু-পিল্লার আচরণ বেশ অদ্ভুত। অপর্ণা বলেন তিনি যখন বন্ধু বা অন্য লোকদের সঙ্গে কথা বলেন তখন সবসময় তার হাতে একটি নোটপ্যাড থাকে এবং বেশিরভাগ সময় চুপচাপ থেকে তিনি অন্যদের কথা শোনেন। অজয় শেষ পর্যন্ত স্বীকার করেন যে তার বাবার স্মৃতিশক্তির কিছুটা সমস্যা রয়েছে। এই সমস্যাটি প্রথম চাচ্চুই বুঝতে পেরেছিলেন এবং অজয়কে জানিয়েছিলেন। চাচ্চু যখন ভিডিও গেম খেলতেন তখন তার দাদু তার সামনে দিয়ে ঘুরে ঘুরে কিছু খুঁজতেন। একবার অজয় তার বাবাকে ডাক্তারের কাছে যেতে বললে তিনি রেগে গিয়ে খাবার টেবিল ছেড়ে চলে যান। এরপর একদিন সেনাবাহিনীতে চাকরি করা জ্যাকব তাদের বাড়িতে আসেন। তখন অজয় তার কাছে জানতে পারেন তার বাবাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। সেনাবাহিনীতে থাকার সময় আপ্পু-পিল্লার ভুলে যাওয়ার অভ্যাস নিয়ে সহকর্মীরা হাসি তামাশা করত। একদিন তিনি তার সার্ভিস পিস্তল হারিয়ে ফেলেন। এর পরেও তিনি মেডিকেল চেক আপ করাতে অস্বীকার করেন এবং বাইরের কাউকে এসব জানতে দেননি। পরে এক সেনা সদস্য আর্মি কোয়ার্টারের ওয়াশিং মেশিনে আপ্পু-পিল্লার সার্ভিস পিস্তলটি খুঁজে পান। তবে আপ্পু-পিল্লার সার্ভিস রেকর্ড ভালো হওয়ায় বিষয়টি গোপন রেখে তাকে চাকরিচ্যুত করা হয়। অজয় অপর্ণাকে জানান 16 বছর আগে চাকরিচ্যুত হয়ে বাড়ি আসার পর থেকেই তার বাবা এই বিষয়টি লুকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অপর্ণা একদিন চাচ্চুর পুরনো ভিডিওগুলো দেখতে বসে। ভিডিওতে চাচ্চুর দৌড়ঝাঁপ, বন্দুক নিয়ে খেলা, গাছে ওঠার মতো মজার মুহূর্তগুলো দেখে। একটি ভিডিওতে অপর্ণা দেখে আপ্পু-পিল্লা চাচ্চুকে শাসন করছেন। এরপর অপর্ণা অজয়ের কাছে জানতে চান আপ্পু-পিল্লা ও চাচ্চুর সম্পর্ক কেমন ছিল। অজয় জানায় প্রবীণার অসুস্থতার জন্য চাচ্চু বেশিরভাগ সময় দাদার কাছেই থাকত। আপ্পু-পিল্লা মিলিটারি শৃঙ্খলার কারণে চাচ্চুর প্রতি কিছুটা কঠোর ছিলেন।
এটি শুনে অপর্ণার সন্দেহ হয় যে আপ্পু পিল্লা হয়তো এমন কিছু করেছেন বা দেখেছেন যা তিনি হয়তো ভুলে গেছেন। এরপর পুলিশ স্টেশনে ফোন আসে যে জঙ্গলে মাটি খোঁড়ার সময় মজদুরেরা একটি ছোট্ট কঙ্কাল খুঁজে পেয়েছেন। ভয় ও আতঙ্ক নিয়ে অজয় ও অপর্ণা সেখানে দেখতে গেলে শিবদাস তাদের বাড়িতে পাঠিয়ে দেন। অন্যদিকে আপ্পু পিল্লা আতঙ্কিত হয়ে দোতলা থেকে ঘটনাটি দেখেন। কিছুক্ষণ পর ফরেনসিক পরীক্ষায় জানা যায় এটি কোনো মানুষের নয়, বরং একটি বানরের কঙ্কাল। কিন্তু সমস্যা হলো, কঙ্কালটি যে জমিতে পাওয়া গেছে সেটি আপ্পু পিল্লা 2 বছর আগেই বিক্রি করেছিলেন, তবে বানরটি প্রায় 3 বছর আগে গুলি লেগে মারা গিয়েছিল। এদিকে আপ্পু পিল্লাকে আবারও তার ঘরে কাগজপত্র নিয়ে অনুসন্ধান করতে দেখা যায়। এরপর তিনি আবারও সমুদত্তনের কাছে যান। এবার অজয় তাকে সমুদত্তনের সঙ্গে দেখতে পায়। অজয় তার বাবাকে গাড়িতে তুলে নিয়ে বলেন, বানরটির গায়ে যে গুলি লেগেছিল তা আপ্পু পিল্লার পিস্তলের মতো একটি পিস্তল থেকে ছড়া হয়েছিল। তখন আপ্পু পিল্লা বলেন, শুধু এটি দিয়ে প্রমাণ হয় না যে পিস্তলটি তার। পরদিন আপ্পু পিল্লা ভিএমসি হাসপাতালে যান এবং পুরনো একটি রেকর্ড বের করেন। বাড়ি ফেরার পথে তিনি রাস্তা ভুলে যান এবং একটি বাসের পেছন ধরে কোনো রকমে বাড়ি পৌঁছান। বাড়িতে ফিরে সে দেখে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। পরে সে একটি ছবি দেখে বুঝতে পারে যে সেই ব্যক্তি তার বন্ধু অমিত লাল। আপ্পু পিল্লাইয়ের নোটবুকে অমিত লালের সম্পর্কে সব লেখা ছিল। সে নোটবুকে লেখা প্রশ্নগুলো অমিত লালকে করলেও সে নোটবুকে অমিত লালকে মিথ্যাবাদী বলে লেখা ছিল। এরপর সে অমিত লালকে তাদের কর্মজীবন সম্পর্কিত কিছু কঠিন প্রশ্ন করতে থাকে, কিন্তু অমিত লাল সেগুলোর সঠিক উত্তর দিতে পারেন না। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর অমিত লাল নোটবুকের শেষ কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে চলে যায়। এইদিকে কয়েকজন ফটোগ্রাফার জঙ্গলে ছবি তুলতে গিয়ে একটি বানরের হাতে পিস্তল দেখতে পান। পুলিশ সেই ছবি দেখে ধারণা করে যে পিস্তলটি আপ্পু পিল্লার। নিশ্চিত হতে তাকে থানায় ডাকা হয়। আপ্পু পিল্লা স্বীকার করেন যে পিস্তলটি তারই। এরপর পুলিশ তার বন্দুকের লাইসেন্স বাতিল করার পিটিশন জারি করে। পুলিশ স্টেশন থেকে ফিরে আপ্পু পিল্লা তার সব কাগজপত্র এক জায়গায় করে পুড়িয়ে ফেলেন। তবে অপর্ণা তার পিছু নেয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে অজয় এসে দুজনকে আলাদা করে, আর এর পরপরই আপ্পু পিল্লা সবকিছু ভুলে যান। অজয় অপর্ণাকে এসব বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে মানা করে। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আপ্পু পিল্লাকে থানায় নিয়ে যায়। সেখানে পুলিশ জানায় আপ্পু পিল্লার কম্পাউন্ডে যে বানরটি মারা গিয়েছিল সেটি গুলি করার ঘটনা স্বীকার করেছে সমুদত্তন। এদিকে শিবদাস অজয়কে ফোন করে জানায় যে পুলিশ সমুদত্তনের অতীতের সঙ্গে বর্তমান ঘটনাগুলো এবং আপ্পু পিল্লাকে জড়িত করতে চাইছে। তাই অজয় ও অপর্ণা সমুদত্তনের কাছে গিয়ে জানতে চায় তিনি পুলিশের কাছে ঠিক কী স্বীকারোক্তি দিয়েছেন। সমুদত্তন জানায় ঘটনার দিন তিনি আপ্পু পিল্লার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুলির আওয়াজ শুনতে পান। তিনি দৌড়ে গিয়ে দেখেন আপ্পু পিল্লা চাচ্চুকে প্রহার করছে। তিনি আপ্পু পিল্লাকে থামান এবং জানতে পারেন যে চাচ্চু পিস্তল দিয়ে একটি বানরকে গুলি করে মেরেছে। পুলিশ কেস এড়াতে সমুদত্তন বানরটিকে মাটিতে পুঁতে রাখেন। সমুদত্তন আরও বলেন আপ্পু পিল্লার আচরণে তিনি সেদিন অবাক হয়েছিলেন। তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি। এরপর যখন আপ্পু পিল্লা বুঝতে পারেন যে পিস্তলটি হারিয়ে গেছে, তখনই তিনি বারবার সমুদত্তনের কাছে আসতে থাকেন এবং সেদিনের ঘটনা বিস্তারিতভাবে জানতে চান। আশ্চর্যের বিষয় হলো তিনি প্রতিবার একই প্রশ্ন করতেন এবং চুপচাপ শুনতেন, যেন তিনি প্রথমবার শুনছেন। এরপর অপর্ণা জঙ্গলে গিয়ে সেদিনের আতপোড়া কাগজগুলো সংগ্রহ করে এবং সেগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে পান। পরে তিনি আপ্পু পিল্লার ঘরে গিয়ে সব নথিপত্র খুঁজে দেখেন এবং একটি গোপন স্থানে লুকিয়ে রাখা হারানো বন্দুকটি খুঁজে বের করেন। এদিকে পুলিশ কঠোরভাবে আপ্পু পিল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি প্যানিক হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই পরিস্থিতিতে অজয় রেগে গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এরপর অজয় অমিত লালকে ফোন করে সব জানায়। অমিত লাল আসলে একজন ডাক্তার ছিলেন এবং অজয়ের অনুরোধে সেনাবাহিনীর পুরনো বন্ধু সেজে থেরাপি দেওয়ার জন্য আপ্পু পিল্লার কাছে যেতেন। অমিত লাল থানায় এসে ইন্সপেক্টরকে আপ্পু পিল্লার শারীরিক ও
ও মানসিক অবস্থার ব্যাপারে ব্যাখ্যা করেন। এরপর অজয় ইন্সপেক্টরকে তার বাবার মেডিকেল সার্টিফিকেট এবং 16 বছর আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করার নোটিশ দেখায়। ইন্সপেক্টর তখন দ্রুত বন্দুক লাইসেন্স ভেরিফিকেশন করা পুলিশ কর্মকর্তার কাছে যান এবং তাকে প্রশ্ন করেন যে মানুষকে মানসিক অসুস্থতার কারণে 16 বছর আগে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে 8 বছর আগে কিভাবে বন্দুকের লাইসেন্স দেওয়া হলো। তারা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার বিষয়ে আলোচনা করেন, কারণ এটি প্রকাশ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর পুলিশ আপ্পু পিল্লাকে ছেড়ে দেয়। অজয় তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ঘরে ঢোকার পর আপ্পু পিল্লা বুঝতে পারেন যে কেউ তার ঘরে ঢুকেছিল। তিনি সহজেই বুঝতে পারেন এটি অপর্ণার কাজ। তিনি অপর্ণাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন এবং অজয়কে তৎক্ষণাৎ একজন কার্পেন্টার ডেকে দরজার তালা ঠিক করানোর জন্য বলেন। অপর্ণা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অমিত লাল তাকে বোঝান যে আপ্পু পিল্লা নিজের চেয়ে তার লেখা নোটগুলোকেই বেশি বিশ্বাস করেন, কারণ নোটগুলোতে সবার বেশি সত্য ও গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ থাকে। অপর্ণা তখন প্রশ্ন করেন, সে যদি এত কষ্ট করে তথ্য সংগ্রহ করে তাহলে কেন সেগুলোকে তিনি পুড়িয়ে ফেলেন? অমিত লাল জানান, আপ্পু পিল্লা হয়তো নিজেই সেগুলোকে মনে রাখতে চান না। এরপর অজয় রাগে দেখিয়ে অপর্ণাকে তার বাবার ঘর থেকে দূরে থাকতে বলে, কিন্তু অপর্ণা চুপচাপ হারিয়ে যাওয়া বন্দুকটি অজয়কে দেখায় এবং জানায় যে চাচ্চুর নিখোঁজ হওয়া ঘটনা তাকে সবসময় পীড়া দেয়। অপর্ণা স্পষ্ট করে বলেন তিনি অজয়ের বাবাকে খলনায়ক বানাতে চান না, বরং জানতে চান সেদিন আসলে কি ঘটেছিল। এই কথা শুনে কান্নারত অজয় বলেন তার বাবা ও চাচ্চুর নিখোঁজ হওয়ার রহস্য জানতে চান, কিন্তু তিনি বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন। চাচ্চুর নিখোঁজ হওয়ার পেছনে নিজের কোনো ভুল আছে কিনা সেই প্রশ্ন তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। তিনি নিজের স্মৃতিশক্তির সমস্যার জন্য নিজেকেই সন্দেহ করেন। চাচ্চুর নিখোঁজ হওয়ার পেছনে কোনোভাবে যুক্ত ছিলেন, কিছু কি ভুলে গেছেন, এইসব প্রশ্নের উত্তর জানতেই তিনি নিজে তদন্ত করেন এবং সবকিছু লিখে রাখেন। কিন্তু পরবর্তীতে সেই নোটগুলো পুড়িয়ে ফেলে ভুলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু যতবার চাচ্চুর কথা মনে আসে তিনি আবার তদন্ত শুরু করেন। এভাবেই বারবার একই চক্রে তিনি ঘুরপাক খান। অপর্ণা তখন বলেন হয়তো তার বাবা ইতিমধ্যেই চাচ্চুর নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন। এরপর সে টেবিলের উপর রাখা ভিএমসি হসপিটাল এর ভর্তি ফর্মটি হাতে তুলে নেন। অপর্ণা অজয়ের কাছে প্রশ্ন করেন, তুমি বলেছিলে চাচ্চুর জন্মদিন নিয়ে, অর্থাৎ 19শে মার্চ প্রবীণাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু থানার তথ্য ও পত্রিকার খবরে 20 মার্চের কথা বলা হয়েছে। তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? অপর্ণার প্রশ্নে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর অজয় কাঁদতে কাঁদতে সেই কালো রাত্রের ঘটনা বলে। 19শে মার্চ সেদিন অজয় যখন অফিস থেকে রাত্রে বাড়িতে আসে, সে ঘরে গিয়ে দেখতে পায় চাচ্চুর গুলি লাগা রক্তাক্ত শরীরটি নিথরভাবে মেঝেতে পড়ে আছে। অন্যদিকে প্রবীণা অবচেতনভাবে একপাশে বসে কান্না করছে। অজয়ও চাচ্চুর জন্য কান্না করতে থাকে। কান্নারত অবস্থায় সে প্রবীণার কাছে জানতে চায় কিভাবে এমন হলো। প্রবীণা কাঁদতে কাঁদতে তাকে জানায় বন্দুকটি নিয়ে যখন চাচ্চু খেলা করছিল তখন তার কাছ থেকে জোর করে বন্দুকটি নেওয়ার সময় ভুলবশত গুলি চলে। অজয় ঘর থেকে বেরিয়ে আসলে দেখতে পায় তার বাবা আপ্পু পিল্লা তখন কেবল বাড়ি ফিরছে। তার বাবা তাকে দেখে জানায় সে তার সমস্যার জন্য কোনো ডাক্তার দেখাতে পারবে না। এরপর অজয় ঘরে এসে দেখে প্রবীণা একসাথে অনেকগুলো পেন কিলার খেয়ে নিয়েছে। তাই সে চাচ্চুকে সেই ঘরেই রেখে দরজা লাগিয়ে প্রবীণাকে নিয়ে হাসপাতালে যায়। প্রবীণাকে হাসপাতালে রেখে সে যখন বাড়িতে ফিরে আসে তখন ঘরের মধ্যে গিয়ে সে অবাক হয়ে যায়। ঘরের মধ্যে চাচ্চুর মৃতদেহ ছিল না, এমনকি মেঝেও পরিষ্কার করা। বাইরে এসে তার বাবার সাধারণ ব্যবহার দেখে অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে সে তার বাবার দিকে তাকিয়ে থাকে। এর কয়েক মাস পরেই অজয় জানালা দিয়ে দেখতে পায় তার বাবা জঙ্গলের মধ্যে অনেকগুলো কাগজ পড়ছে। তখন সে সেখানে যায়। অজয়কে দেখে আপ্পু পিল্লা বলে তার এতটুকুই জানার ছিল যে তার জন্য চাচ্চুর কিছু হয়নি তো। তারপর সে অজয়কে বলে এমন কিছু বলো না যেটাকে ঠিক করা সম্ভব নয়। মার্চ 19 তারিখে তারা হাসপাতালে গিয়েছিল, সেই তথ্য সে তাদের হাসপাতালের ভর্তি ফর্ম থেকে পেয়েছে।
সে সাথে এখন তার বন্দুকের 2টি গুলি নিখোঁজ। সমুদত্তানের কাছে সে 1টি গুলির সন্ধান তো পেয়েছিল, কিন্তু 2য় গুলির কথা বলে সে অজয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর আবার আপ্পু পিল্লাই বলতে থাকে, আমি জানতে চাইবো না তোমাদের দুজনের মধ্যে কার হাতে ঘটনাটি ঘটেছে। ভুল করে হলেও এটি হত্যা ছিল, আর প্রবীণের মধ্যে 2য় ধাক্কা সহ্য করার মতো ক্ষমতা নেই। আর অজয়কেও আপ্পু পিল্লা দোষী হিসেবে মানতে পারে না। তাই সে কাগজগুলোর মধ্যে থাকা সব সত্যকে জ্বালিয়ে দেয়, কারণ সে মনে করে যে সত্য কোনো কাজের নয়, তাকে পুড়িয়ে ছাই করাই ভালো। আপ্পু পিল্লা জানে তার অসুস্থতার কোনো চিকিৎসা নেই, কিন্তু সবকিছু জানার পর সে এখন অনেক খুশি, কারণ সে সবকিছুকে ভুলতে পারে, সত্যকে খোঁজ করতে জানে, আবার সে তা ভুলতে পারে। অজয় অপর্ণাকে বলে, সেদিন রাত থেকে তার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে চাচুর মৃতদেহ কোথায়, কিন্তু তার বাবাকে এই কথা জিজ্ঞাসা করার সাহস তার কোনোদিন হয়নি। অজয় যদি তার বাবাকে জিজ্ঞাসাও করত, তার বাবা যে এর উত্তর দিতে পারত এমন নয়। তার বাবা বলেছিল, যে সত্য কোনো কাজের নয় তাকে পুরো ছাই হতে দাও। আর এভাবে আপ্পু পিল্লার জীবন কাটতে থাকে। চলচ্চিত্রটি শেষে দেখানো হয় অজয় ও অপর্ণা ট্রেনে নাগপুরের উদ্দেশ্যে রওনা হন, যেখানে নতুন একটি সূত্র দাবি করে যে চাচ্চুকে সেখানে দেখা গিয়েছে। এই যাত্রা তাদের অন্তহীন দুঃখ ও অপরাধবোধের প্রতিচ্ছবি হিসেবে থেকে যায়।